বাণিজ্য করতে এসে এশিয়া ও আফ্রিকার বহু দেশের মানুষকে মুরগি বানিয়ে অনেকগুলো দেশ দখল করে নিয়েছিল ইউরোপীয়রা। ভারতীয় উপমহাদেশও তেমনই ইংরেজরা দখল করে রেখেছিল প্রায় 200 বছর। দখলদারি তো হলো, কিন্তু ভারতবর্ষের কাঠফাটা গরমে ব্রিটিশদের সাদা চামড়া পুড়ে যাওয়ার দশা। সে আমলে বিদ্যুৎ, ফ্যান, লাইট, ফ্রিজ কিছুই ছিল না। এসি তো অচিন্তনীয় ব্যাপার ছিল। তীব্র গরমে জিভ বের করা আবহাওয়ায় পাহাড়ি বনাঞ্চলে চলে যেতেন অনেক ইংরেজ। অনেকে আবার গরম থেকে বাঁচতে গ্রীষ্মে জামা কাপড় হালকা ভিজিয়ে পড়তেন। প্রচন্ড দাবদাহে দরজা ও জানালায় বসানো হতো ভেজা মাদুর। উত্তর ভারতে হিমালয়ের পাদদেশে জমাট বাঁধা নদী থেকে বিশেষ ব্যবস্থায় আনা হতো বরফ। সেজন্য খরচ করতে হতো দেদারসে। বরফ উৎপাদনের এক ধরনের কৌশলও ছিল, তবে বিভিন্ন কৃত্রিম উপায়ে তৈরি সেসব বরফে ভরা থাকতো বালি, তাই খাওয়ার পানিতে মেশানো যেত না। ব্রিটিশরা উপমহাদেশে সবকিছু আসলে রেডিমেডি পেয়েছিল। বরফ সংরক্ষণের পদ্ধতিটাও মোগলদের কাছ থেকে মুফতে পেয়ে যায় তারা। হুগলিতে বরফ তৈরি হতো অগভীর গর্তে পানি জমিয়ে, তাতে অনেক কুচি হতো, কিন্তু বাইরে গরমের কারণে খুব দ্রুত গলে যেত, তাই দূরে নেওয়ার সুযোগ ছিল না। মোগলরা হিমালয়ের বরফ ব্যবহার করতেন, তবে সেগুলো দীর্ঘক্ষণ রাখতে আইসফিল্ড রক্ষণাবেক্ষণে অনেক শ্রমিকের প্রয়োজন হতো, আর খরচ হতো বিপুল অর্থ। একসময় শুরু হয় উত্তর পূর্ব আমেরিকার নিউ ইংল্যান্ড থেকে বরফ আমদানি। এই ব্যবসা চলে 1830-এর দশক থেকে শুরু করে প্রায় 40 বছর। বরফের কারবার করে ফ্রেডেরিক ডিউডর নামে একজন আমেরিকান ব্যবসায়ী ধনকুবের বনে যান। তার নাম হয়ে যায় আইস কিং। শুরুতে আমেরিকার দক্ষিণাঞ্চলের কিছু রাজ্য ও ক্যারিবিয়ান অঞ্চলে বরফ চালান দিতেন তিনি, কিন্তু সেখান থেকে সেই অর্থে লাভ করতে পারেননি। এর মধ্যে তার কফির ব্যবসাও ব্যাপক লোকসান হলে ঋণ খেলাপি হয়ে যান তিনি। ব্যর্থ সেই মানুষটির জন্য পয়মন্ত হয়ে আসে আমাদের ভারতবর্ষ। কলকাতায় বরফ পাঠানোর সময় সঙ্গে নেন স্যামুয়েল অস্টিন ও উইলিয়াম রজার্স নামে দুজনকে। আমেরিকা থেকে বিতাড়িত লর্ড কর্নওয়ালিস ভারতের গভর্নর জেনারেল হয়ে আসার পর আমেরিকান ব্যবসায়ীরাও এ অঞ্চলে আসতে থাকে। তিনি তাদেরকে নানান সুযোগ সুবিধা করে দেন। তার দেয়া অবারিত সুযোগে 1833 সালে আমেরিকা থেকে বরফের প্রথম চালানটি ভেড়ে কলকাতায়। সে সময় সমুদ্রপথে আমেরিকা থেকে ভারত যাত্রায় সময় লাগত প্রায় 4 মাসের মতো। এত দীর্ঘ সমুদ্র যাত্রায় বরফ যাতে না গলে সেজন্য বরফগুলোকে বিশাল আকারে বর্গাকারে কাটা হতো। ব্যবহার হতো 2 দেওয়ালের একটি স্টো হাউস। এর ভেতর বরফ সংরক্ষণাগারে ব্যবহার করা হতো করাতের গুঁড়ো, চামড়াজাত পণ্য। তারপরও গলে যেত প্রায় অর্ধেক, তবে যা অবশিষ্ট থাকতো তা দিয়ে উঠে আসতো লাভ। জাহাজে করে বরফ আসছে শুনে বন্দরে মানুষের উপচে পড়া ভিড় লাগে। তারা বিশাল বিশাল বরফ দেখে অবাক হয়ে যায়, বানায় রং মাখানো নানান গল্প। একজন দাবি করেন বরফ ধরে তার হাত পুড়ে গিয়েছিল। অন্য একজন জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করেন আমেরিকায় বরফ গাছে ধরে কিনা, না হলে এত বড় বড় বরফ বানানো তো সম্ভব নয়। এর কিছুদিন পর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস থেকে আনা বরফ দিয়ে আইসক্রিমও তৈরি হয়। প্রথমবারের মতো এই খাবারের স্বাদ পায় কলকাতাবাসী। প্রথম চালানে আসে 100 টন আইস, তবে 4 মাস আগে যখন জাহাজটি রওনা হয় তখন তোলা হয়েছিল 180 টন, অর্থাৎ আস্তে আস্তে গলে যায় প্রায় অর্ধেক বরফ। এদিকে আইস ইম্পোর্ট করে অল্প দিনের মধ্যেই ফুলে ফেপে ওঠেন আমদানিকারক টিউডর। 3 দশকে আঙুল ফুলে হয়ে ওঠেন কলাগাছ। অভিজাত ইংরেজদের বাড়িতেও তার বরফ পাঠানো হতো। বিনিময়ে ব্রিটিশদের কাছ থেকে নানা সুযোগ সুবিধা আদায় করে নেন টিউডর। পছন্দ মতো জায়গায় জাহাজ ভেড়ানো, রাতেও মাল খালাস, শুল্কমুক্ত সুবিধা ছাড়াই চালান গোদামে পাঠাতে পারতেন। বরফ ঘর নির্মাণ করতে চাঁদাও দেন ব্যবহারকারীরা। পরে বরফ ঘর সম্প্রসারণ করা হয় সরকারি খরচে। টিউডরের অন্য ব্যবসায় লোকসান হলেও সহায়তা করেন ব্রিটিশ গভর্নর। যেমন দ্বিতীয় যাত্রায় বরফের সঙ্গে টিউডর বিক্রির জন্য 350 ব্যারেল আপেল আনেন, কিন্তু সব পচে যায়। তখন কলকাতার আমেরিকান আইস কমিটি ও গভর্নর লর্ড বেন্টিং সহায়তার হাত বাড়িয়ে দেন। এরপর আসতে থাকে আপেল, স্প্যানিশ আঙুর ও মাখন। মুনাফা দেখে এগিয়ে আসেন অন্যরাও। মুম্বাইতে একটি প্রতিষ্ঠান বরফ বিক্রি শুরু করে। ডিনার পার্টিতে আইসক্রিম ব্যবসায় নামে আরেকটি কোম্পানি। অনভ্যস্ততায় আইসক্রিম খেয়ে সর্দিতেও আক্রান্ত হন অনেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বারকানাথ ঠাকুর কলকাতায় বরফ ব্যবসায় যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। টিউডর বরফ পাঠাতে থাকেন দক্ষিণ ও পূর্ব এশিয়া, এমনকি অস্ট্রেলিয়াতেও। এসব বরফের কিছু কিছু হাসপাতালে চিকিৎসার জন্য সংরক্ষণ করা হতো। ধীরে ধীরে বিদ্যুতের বরফ উৎপাদন ও সংরক্ষণের পদ্ধতি চলে আসে। বন্ধ হয়ে যায় আমেরিকার বরফে ভারতে বাজিমাতের সুযোগ।